Assalamu alaikum. Welcome to the first lecture of History of English Literature 2. Hope you are doing fine. Everything all right. So, what should we deal with today? Our discussion topic. আশা করি আপনারা দেখতে পাচ্ছেন an introduction to British Romanticism. আমাদের প্রথম সিলেবাসের প্রথম টপিক রোম্যান্টিসিজম, রোম্যান্টিক পিরিয়ড। আজকে আমরা রোম্যান্টিক পিরিয়ড, আশা করি আপনারা সবারই মোটামুটি আইডিয়া আছে রোম্যান্টিক পিরিয়ড সম্পর্কে। রোম্যান্টিসিজম সম্পর্কে আমরা কিছু ধারণা আজকে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা রোম্যান্টিক পিরিয়ডকে কিভাবে স্টাডি করব তার একটা প্ল্যান করে ফেলবো আজকে। রোম্যান্টিক পিরিয়ড শুরু করার আগে আমরা রোম্যান্টিসিজম শব্দটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। রোম্যান্টিক has come to mean basically two things. রোম্যান্টিক শব্দটা যখনই আমাদের মাথায় আসে দুই রকম মিনিং আমরা পাই। একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ডিপ মিনিং। যেটা ট্র্যাডিশনাল, যেটা নাম্বার ওয়ান, the loving or potentially loving relationship between men and women, যেটা আমরা শব্দটা যখন রোম্যান্টিক রিলেশনশিপ, রোম্যান্টিক অ্যাফেয়ার শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন অর্থটা এই দাঁড়ায় যে লাভিং রিলেশনশিপ, পটেনশিয়ালি লাভিং রিলেশনশিপ বিটুইন মেন অ্যান্ড ওমেন, নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা মানে স্পেশালি এমফাসাইজ করার জন্য রোম্যান্টিক শব্দটা আমরা ইউজ করে থাকি। রোম্যান্টিক শব্দটার আরেকটা অর্থ আছে, গভীর অর্থ, যেটা পরের অর্থটা পার্পল কালারে করা, এমফাসাইজ করা। অর্থটা তাহলে কি? আমরা আমাদের এই কোর্সের রোম্যান্টিক শব্দটার মানে কি বুঝবো? রোম্যান্টিক শব্দটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? ডেফিনিশন অফ রোম্যান্টিসিজম সেটা কি? আ ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড, আ ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর দিকে তাকাচ্ছি একটু বিশেষ পরিপ্রেক্ষিতে, একটা স্পেশাল পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের দেখার ভঙ্গিটা একটু আলাদা। A specific way of looking at the world that looks beyond, সেটা আমাদের চোখে আমরা যে পৃথিবীটা দেখতে পাই তার থেকে গভীরে, সেটার থেকে আরো একটু বাইরে অতিক্রম করে। or ignores the world as it is, আমরা পৃথিবীকে যেমন ভাবে জানছি, খালি চোখে আমরা পৃথিবীকে যেভাবে দেখছি পৃথিবী আসলে তা না, আমরা তার গভীরে, তার বাইরে আরো কিছু জানতে চাই। We are looking beyond the world as it is, খালি চোখে আমরা পৃথিবীকে যেমন দেখতে পাচ্ছি তার থেকে আমরা আরো গভীরে তাকাবো। And perceives a visionary world. Visionary world, খালি চোখে আমরা যে পৃথিবীকে দেখি সেই পৃথিবীর আড়ালে অন্য এক পৃথিবী, অনেকে বলে থাকে সত্যিকারের পৃথিবী। আমরা খালি চোখে যা দেখি বেশিরভাগ সময় থাকে হচ্ছে মরীচিকা, বেশিরভাগ সময় থাকে হচ্ছে মিরাজ, মরীচিকা। আমরা সেই মরীচিকা ভেদ করে সত্যিকারের যে পৃথিবী, সত্যিকারের দুনিয়াটাকে দেখতে চাই, আমরা বুঝতে চাই সত্যিটা। মরীচিকার আড়ালে we wish to look at the real things, আমরা বাস্তবতাটাকে দেখতে চাই। ছোটবেলা থেকেই আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি, দেশ চেতনা, এই সব ধারণার মধ্য দিয়ে আমরা যখন বড় হই তখন আমাদের চিন্তা ভাবনা অনেকটাই লিমিটেড হয়ে যায়। আমরা একটা গণ্ডির বাইরে আর চিন্তা করতে পারি না। আমরা আমাদের পরিবার, সমাজ, সংস্কৃতির বাইরে আর কিছু চিন্তা করতে পারি না। আমাদের দেশ চেতনার বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারি না। আমাদের চিন্তা ভাবনা লিমিটেড হয়ে যায়।
আমরা খুবই সংকীর্ণ মনা হয়ে যাই, ন্যারো মাইন্ডেড হয়ে যাই। তখন আমরা খালি চোখে যা দেখি সেটা নিয়েই সন্তুষ্ট থাকি, কোনো কিছু নিয়ে আমরা আর ভাবার চিন্তা করি না, আমরা ভাবতে চাই না, আমাদের ব্রেইনটা, আমাদের মস্তিষ্ক আমরা চালাতে চাই না, আমাদের আলসেমি লাগে। আমরা যা কিছু বলা হয় তাই নিয়ে আমরা মেনে নিয়ে সন্তুষ্ট থাকি। সমাজ আমাদেরকে যা বলে, আমাদের পরিবার থেকে আমাদেরকে যা শেখানো হয়, সমাজ থেকে যা শেখানো হয়, ধর্ম আমাদের যা শেখায়, রাষ্ট্র আমাদের যা শেখায়, সেই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আমরা যে সংস্কৃতিতে বড় হই, যে কালচারে আমরা বেড়ে উঠি, আমরা যা কিছু জানি সেটাকে আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বেঁচে থাকি। আমরা কোনো কিছু চ্যালেঞ্জ করি না। স্যার হ্যাঁ বলেন। স্যার এটাই তো হচ্ছে একটা বেসিক রুলস ফর লিডিং এ হিউম্যান লাইফ। এখন এটার এগেইনস্টে তো আমরা যেতে পারি না কোনোভাবে, কারণ ফ্রম দ্য বিগিনিং অফ হিউম্যান আমরা তো Yes. স্যার এই পার্সপেক্টিভটাতেই স্যার আমরা একসেপ্ট করে নিয়েছি, এবং সেম ফ্লোতে স্যার আমরা কেন আমাদের জীবন আপনি পরিচালনা একসেপ্ট করছি। করে নেবেন? কেন আপনি একসেপ্ট করে নেবেন? Because sir, this is the only way to lead our life, sir. এর অল্টারনেটিভ আচ্ছা যদি আমি কিছু করতে যাই তাহলে সেটা সমাজের বিপরীতে আচ্ছা বা দুনিয়ার বা পৃথিবীর যে নিয়ম সেটার বিপরীতে হয়ে যাচ্ছে, আচ্ছা, এবং ঠিক সমগ্র আছে। পৃথিবী যেদিকে ধাবিত হচ্ছে স্যার, অ্যাজ এ হিউম্যান আমাকেও তো সেম ফ্লোতে আগাতে হবে। আচ্ছা, সেটা যদি আপনি করেন তাহলে কি হবে জানেন? নতুন কোনো কিছু আসবে না। আমরা যখনই কোনো কিছু ধরে নিয়ে বসে থাকি তখন আমাদের জীবনযাত্রাটা হয়ে যায় স্ট্যাগনেন্ট, আমরা স্থবির হয়ে যাই। ঠিক আছে যে পৃথিবীর বিরুদ্ধে যাওয়াটা এটা অনেক বড় বোকামি, এটা অনেক বড় সাহসের কাজ, এটা অনেক বড় রিস্ক আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, কাছের মানুষদের জন্য, কিন্তু তারপরও আপনাকে ওই জায়গাটা একটু সচেতন থাকতে হবে। আপনি 10 জন মানুষ ভুল বলছে, আপনি বাধ্য হয়ে সেই ভুলটাই মেনে নিচ্ছেন, বাধ্য হয়ে আপনার সন্তানকে, আপনার নাতিপতিকে সেটাই শেখাচ্ছেন, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আমি বাধ্য হয়ে ভুলটা করছি। 10 জন মানুষ যদি ভুল কাজটা করে সেই ভুল কাজটা সঠিক হয়ে যায় না। 10 জন মানুষ যদি অন্যায় করে সেটা কিন্তু ন্যায় হবে না। যদিও আমি বাধ্য হয়ে করছি কিন্তু আমার মাথায় থাকবে যে আমি অন্যায় করছি, আমি বাধ্য হয়ে করছি, কিন্তু আমার চেতনা যেন থাকে। আপনার যে চেতনা, কনসিয়েন্স, সেটা যেন পরিষ্কার থাকে, নিজের সাথে কখনো যেন অভিনয় না করেন, নিজের সাথে সবসময় পরিষ্কার অবস্থান থাকতে হবে আপনার। রোম্যান্টিসিজম শব্দটা শুরুতেই আমরা দেখছি যে আমাদেরকে স্বচ্ছ হতে হবে, আমাদের চিন্তা ভাবনা যেন পরিষ্কার হয়, আমরা যেন রঙিন চশমা পরে বসে না থাকি, আমরা যেন চশমাটা খুলে একটু বাস্তবতাটাকে দেখি, সত্যিকার আমাদের পরিবার আমাদেরকে যা শিখিয়ে দিচ্ছে সেটা যেন আমরা কোনো চ্যালেঞ্জ ছাড়া মেনে না নিই, মেনে নেওয়ার আগে যেন সেটা আমরা বুঝে মানি, অন্ধের মতো যেন বিশ্বাস না করি। আমাদেরকে একটু ক্রিটিক্যাল হতে হবে। যদিও আমরা মেনে নিচ্ছি তারপরেও আমরা যে ভুল করছি সেটা নিজের সাথে নিজে যেন পরিষ্কার থাকে, নিজের সাথে অভিনয় যেন না করি। রোম্যান্টিসিজম তাহলে কি? টু লুক অ্যাট দ্য রিয়ালিটি। আমরা এই ফেক রিয়ালিটির বাইরে আলটিমেট রিয়ালিটিটাকে খুঁজতে চাচ্ছি। সো উই আর উইশিং টু লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য ফেক রিয়ালিটি। সমাজ সংসার আমাদেরকে যে বাস্তবতা শিখিয়ে দিচ্ছে সেটা যেন আমরা অন্ধের মতো মেনে না নিই, স্যার বোকার আমার একটা মতো যেন কোশ্চেন ছিল, সেটা। জি প্লিজ। যদি আমরা যদি আলটিমেট রিয়েলিটিকে বাস্তবে প্রতিষ্ঠা করতে চাই, যে কোনো মানে একটা পদ্ধতির মাধ্যমে বা একটা, দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোদমে বিপরীত দিকে চলে যাচ্ছে, আচ্ছা সেটা ব্যক্তির পক্ষে হুমকি দাঁড়াচ্ছে। শুধু যে এটা বলবো যে মানে বিশেষ করে যে আমাদের বাক স্বাধীনতাটা, হ্যাঁ এই বিষয়টা স্যার একটু মানে কিভাবে বলতে পারি, মানে মানে বাক হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা এই যখন জায়গায় আমরা পাচ্ছি না। এই জায়গায় আমরা আসবো সাইদুন্নেসা, এটাতে আমরা আসবো, কিন্তু থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট, এটা কিন্তু আমাদের আসবে। এই বিষয়গুলো অবশ্যই সবসময় মাথায় রাখবেন, দেখবেন আমরা প্রতিটা পয়েন্টে যাব। এই মুহূর্তে সাইদুন্নেসা যে কথাটা বললেন খুবই ইম্পর্টেন্ট, বাক স্বাধীনতা। আমরা যখনই আলটিমেট রিয়ালিটির কথা বলছি তখন অনেকেই সেটা পছন্দ করবে না। পছন্দ যদি না করে আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি কি বসে থাকবো যে আল্লাহ আমাকে মেরে ফেলবে সবাই, আমি সেই ভয়ে চুপ করে বসে থাকবো? এটা ঠিক আছে যে সমাজ আমাকে বলতে দিচ্ছে না তাই বলে আমি নিজেকে নিজে শোনাবো? আগে প্রতিষ্ঠা পরে, আগে নিজে যেন আমি যা বলতে চাই সেটা যেন আমি শুনতে পাই ঠিক মতো। আপনি যে কথাটা বলতে চান 10 জন মানুষকে, সেটাকে নিজেকে বলেন, আগে নিজে পরিষ্কার হন আপনি কি বলতে চাচ্ছেন। আমাদের বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে যারা বিপ্লবী বলে দাবি করে
those who declare themselves as rebel, তারা নিজেরাই জানে না তারা কি বলছেন, তারা নিজেরাই ক্লিয়ার না। রোম্যান্টিসিজম হচ্ছে আগে আমাদের নিজেদের মধ্যে ক্ল্যারিটি আনতে হবে। উই উইল বি ক্লিয়ার অ্যামং আওয়ারসেলভস, নিজেদের মধ্যে স্বচ্ছতা আসবে, তাহলে রোম্যান্টিসিজম আমরা রিয়েল রিয়ালিটি, যেটা ফেক রিয়ালিটির বাইরে, উই উইশ টু পারসিভ আ ভিশনারি ওয়ার্ল্ড, এমন একটা পৃথিবীর দিকে আমরা তাকাবো যে পৃথিবী হচ্ছে মানুষের কথা চিন্তা করবে, সবার কথা চিন্তা করবে, মানুষের মঙ্গলের কথা চিন্তা করবে। আ ব্রাইট ফিউচার ভিশন। হিস্টোরি অফ রোম্যান্টিসিজম, এটা আপনারা উইলিয়াম জে লং এর বইটার কথা বলেছিলাম, সেই বইটাতে আপনারা পাবেন। হিস্ট্রি অফ রোম্যান্টিসিজম যখন আপনারা পড়বেন তখন দেখবেন the most important event that led to the romantic period, রোম্যান্টিক পিরিয়ডকে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাটা রূপ দিচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট, রোম্যান্টিক পিরিয়ড যে প্রতিষ্ঠিত হলো এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব মানে বিপ্লবটা ঘটেছিল ফ্রান্সে। It was supposed to create a new society in France. ফরাসি বিপ্লবের উদ্দেশ্য ছিল ফ্রান্সে একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করা, যে সমাজে সবাই সমান থাকবে, মানুষ সবাই সমান থাকবে, সবাই সমান অধিকার ভোগ করবে, একটা সুস্থ সমাজ যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে, নতুন এক সমাজ। Creating a model for the world that would lead to the liberation of human spirit. That would lead to the liberation of human spirit. শেষের কথাটা দেখেন, liberation of the human spirit, মানুষের চেতনার মুক্তি। Liberation, মুক্তি, freedom of human soul, human spirit, মানব আত্মার মুক্তি, মানব আত্মার মুক্তি। তাহলে একটু আগে আমরা যে কথাটা বললাম যে আমরা আমাদের সমাজের কাছে বন্দী, ধর্মের কাছে বন্দী, রাষ্ট্রের কাছে বন্দী। এখন আমাদের তো স্বাধীন হতে হবে। আমরা যদি সবকিছু জোর করে চাপিয়ে দিই আমাদের উপরে, যে এটা পালন করতেই হবে, এটা মানতেই হবে, তখন ভালো জিনিসেও দেখা যায় রিয়াকশন তৈরি হবে। আপনি যখন ভালো জিনিসও চাপিয়ে দেবেন তখন মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে। মানুষ জোর জবরদস্তি সহ্য করতে পারে না, মানুষ জবরদস্তি সহ্য করে না কখনোই। চাপিয়ে আপনি যত ভালো জিনিস হোক চাপিয়ে দেন না কেন, সেটা কিন্তু মানুষ নিতে পারবে না। মানুষকে একটা স্বাধীনতা দিতে হবে এবং মানুষ যেন নিজের ইচ্ছায় ভালো কিছুকে গ্রহণ করে, সেই স্পেসটা মানুষকে দিতে হবে। এই স্পেসটার জন্য মানুষের আত্মাকে স্বাধীনতা দিতে হবে। দ্য লিবারেশন অফ হিউম্যান স্পিরিট, এই যে মানুষের আত্মার স্বাধীনতা, মানুষের চেতনার মুক্তি, এটা ছিল মূল উদ্দেশ্য অফ ফ্রেঞ্চ রেভলিউশন। এটা ছিল উদ্দেশ্য। এখন আমরা যদি ওই রোম্যান্টিসিজমে যদি আবার ফেরত যাই আলোচনায়, যেটা বললাম, আমরা এই নকল বাস্তবতার আড়ালে সত্যিকারের বাস্তবতাটা আমরা ফিল করব। আমরা ফিল করব যে আসল মূল বাস্তবতা, আসল পৃথিবীটা নকল ধারণা, নকল চিন্তা ভাবনার বাইরে অতিক্রম করে আমরা সত্যিকারের যে রিয়ালিটি, আলটিমেট রিয়ালিটি, সেই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষের মঙ্গল কিভাবে হবে, হোয়াট ইজ দ্য ট্রুথ, সত্যটা কি। এখন মানুষ যখন সত্যটা খুঁজতে চাইবে তখন তো তার একটা স্বাধীনতা থাকা উচিত। স্বাধীনতা না থাকলে তো মানুষ সত্যকে খুঁজতে পারবে না। মানুষের স্বাধীনতা, ফ্রিডম, এটাই উদ্দেশ্য ছিল এই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্দেশ্য। কি কি কারণে ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশন হলো, এখানে কারণগুলো বলা আছে। কারণগুলো বলার জন্য প্রথমে আমি রিকোয়েস্ট করব জেরিন তাসনিম জারিন,
শুনতে পাচ্ছেন জেরিন, তাসনিম, জারিন? Yes, sir. আপনি কারণগুলো একটু রিডিং পড়বেন, কি কি কারণে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। ঠিক আছে, sir. Causes of French Revolution: absolute monarchy, corrupt leadership, unfair land distribution, unfair tax code, rigid social class structure, privileges of the first and second estate, spread of Enlightenment ideals, government debt, deficit financing, poor harvest, inflation, failure of losses, XVI. Sir, এটা কি? লুই, Uh, লুই 16th। আচ্ছা, Louis. To accept reforms, formation of National Assembly, and then storming of the Bastille. থ্যাংক ইউ। এখানে প্রতিটা পয়েন্টই অনেকক্ষণ ধরে কথা বলার মতো, প্রতিটা পয়েন্টেই এমন কিছু পয়েন্ট যেগুলো প্রায় অনেকক্ষণ ধরে কথা বললেও শেষ হবে না। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে। যেমন অ্যাবসলিউট মনার্কি, মনার্কি মানে হচ্ছে রাজা রানীর রাজত্ব। দেশে একজন রাজা আছেন, রাজা যা বলবেন তাই। ফ্রান্সে যিনি রাজা ছিলেন তখনকার সময় লুই 16th, ষোড়শ লুই, 16তম লুই, লুই যা বলতেন সেটাই মানতে হবে সবাইকে। অ্যাবসলিউট মনার্কি ছিল, মানে উনার কথাই সবাইকে মেনে নিতে হবে। সেই অ্যাবসলিউট মনার্কের আন্ডারে ছিলেন করাপ্টেড লিডার্স, যারা রাজার অধীনে নেতা ছিলেন, এরা বেশিরভাগই ছিলেন হচ্ছে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত। যাদের হাতে ক্ষমতা তারাই সব সুযোগ সুবিধা গ্রহণ করতেন। আনফেয়ার ল্যান্ড ডিস্ট্রিবিউশন, যাদের হাতে ক্ষমতা তারাই দেখা যাচ্ছে বেশিরভাগ জমি দখল করে শোষণ করছে। আনফেয়ার ট্যাক্স কোড, যারা ধনী তাদেরকে কম ট্যাক্স দিতে হচ্ছে, যারা গরিব তাদেরকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে। মানে আপনার সম্পদ যত কম আপনার ট্যাক্সের হার তত বেশি, যেটা সত্যি খুবই অনৈতিক। কি হওয়া উচিত এমনিতে? ধনীদের ট্যাক্স বেশি হওয়া উচিত, গরিবদের কম হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে উল্টা, ধনীদেরই বরং কম ট্যাক্স দিতে হচ্ছে, গরিবরা বেশি ট্যাক্স দিচ্ছে। আনফেয়ার ট্যাক্স কোড। রিজিড সোশ্যাল ক্লাস স্ট্রাকচার, সমাজে যারা উঁচু শ্রেণী তারা নিচু শ্রেণীর সাথে মিশতো না, আর যারা নিচু শ্রেণী তারা কখনোই উঁচু শ্রেণীর কারোর সাথে মেলামেশা করতে পারতো না। মানে এক ক্লাসের একজন কখনোই, তারা জীবনে যত চেষ্টাই করুক না কেন, সে কখনো এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পারতো না। ক্লাস স্ট্রাকচারটা একদম রিজিড, জন্মের সাথে সাথে ফিক্সড হয়ে যেত। একটা মানুষ কখনোই তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারতো না, এবং এক শ্রেণী কখনো আরেক শ্রেণীকে সহ্য করতে পারতো না। তাদের মধ্যে সবসময়ই একটা চাপা ঘৃণা, একটা হিডেন হেট্রেড কাজ করত। প্রিভিলেজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেট, সমাজে যারা আপার ক্লাস অ্যারিস্টোক্র্যাট তাদের মধ্যে একটা ক্লাস ছিল ফার্স্ট স্টেট, যারা হচ্ছে রাজার ঠিক পরে রয়্যাল ক্লাস, এবং তার অধীনে যারা তারা সেকেন্ড স্টেট, সেকেন্ড ক্লাস। এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেট তারাই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করত, এবং সাধারণ মানুষরা দিনের পর দিন তারা নির্যাতিত হতো, শোষিত হতো। ঠিক ওই সময়ে স্প্রেড অফ এনলাইটেনমেন্ট আইডিয়াস, রেনেসা আপনারা পড়েছেন আশা করি। রেনেসার বার্তা মানুষের মধ্যে পৌঁছে গেল। রেনেসার কথা কি? এনলাইটেনমেন্ট, মানুষের চেতনা। মানুষ চেতনার সম্পর্কে জানতে পারলো যে এই যে রিলিজিয়ন, পলিটিক্স এগুলোই শেষ কথা না, বরং দেয়ার ইজ সামথিং এলস। মানুষের চেতনার একটা ব্যাপার আছে, মানুষের চেতনা বলে যে কিছু একটা আছে, এটা মানুষ প্রথম জানতে পারলো। এবং মানুষ যখনই জানতে পারলো যে মানুষ সবার আগে, মানুষের বেঁচে থাকা, মানুষের অধিকার, তখন মানুষের মধ্যে ভালো কিছু ধারণার সৃষ্টি হলো। আলো, মানুষের মনে আলো আসলো। কুসংস্কার ভেদ করে দিন যত যাচ্ছে মানুষ আধুনিক মনস্ক হচ্ছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বাড়ছে, মানুষের মধ্যে আধুনিক হওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটা তৈরি হচ্ছে। মানুষের মনের যে কুসংস্কার, অন্ধকার,
অজ্ঞতার অন্ধকার সেটা দূর হয়ে যাচ্ছে। তখনই মানুষ দেখতে পেল যে এটা তো সমাজ আমাদের সাথে অন্যায় করছে, অবিচার করছে। তখনই তারা লক্ষ্য করলো যে গভর্নমেন্ট ডেট, পুরো যে দেশ রাষ্ট্র ঋণে ঋণে বিপর্যস্ত, ডেফিসিট ফাইন্যান্সিং, দেশ প্রচুর ঋণগ্রস্ত। আমাদের দেশে দেখবেন সরকার মাঝে মাঝেই ব্যবসায়ীদের কাছ থেকে, বিদেশের বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নেয়। ঋণ নিয়ে হয়তো ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়, সেতু বানানো হয়, বিল্ডিং বানানো হয়, রাস্তা বানানো হয়। ঋণ নিতে 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 গভর্নমেন্ট যখন একেবারে পথে বসে যায়, তখন দেশের পতন ঘটে। ফ্রান্সের অবস্থাও তেমন হয়ে গেল যে সবার কাছে জানানো হচ্ছে যে প্রচুর ঋণ, দেশের প্রচুর ঋণ। কার কাছে? ধনীদের কাছে। যারা ধনী তারা ঋণ দিচ্ছে সরকারকে, এবং সরকার ঋণগ্রস্ত। যখনই সরকার ঋণগ্রস্ত হয়ে যায়, তার মানে সাধারণ মানুষের অবস্থা খুবই করুণ, মানুষের কপালে দুঃখ আছে। সরকার ঋণগ্রস্ত মানে হচ্ছে সরকার গরিবদেরকে সাহায্য করতে পারবে না, চাইলেও পারবে না। সাধারণ মানুষ সাহায্য পাচ্ছে না। পুয়ার হারভেস্ট, দেখেন, ভালো করে দেখেন, হারভেস্ট মানে কি? ফসল। দেখা যাচ্ছে যে যত বছর যাচ্ছে ফসলের পরিমাণ তত কমছে, চাষাবাদ কমে যাচ্ছে, ফসলের পরিমাণ কমে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। এরই মধ্যে ইনফ্লেশন, টাকার দাম পড়ে যাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে। টাকার মূল্য কমে গেলে কি হয়? জিনিসপত্রের দাম বাড়তে থাকে। আগে যে জিনিসটা হয়তো আমরা 10 টাকায় কিনতাম, এখন সেটার দাম 50 টাকা, আর 2-3 বছর পরে সেটার দাম হয়ে যাবে 100 টাকা। টাকার দাম কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবন ওষ্ঠাগত, মানুষ আর থাকতে পারছে না। এর মধ্যে যারা একটু আধুনিক মনস্ক, তারা ফ্রান্সের রাজাকে একটু রিকোয়েস্ট করলেন যে আমাদের অবস্থা তো খুবই করুণ, কিছু কিছু বিষয়ে রিফরমেশন প্রয়োজন, কাঠামো কিছু পরিবর্তন করা খুবই জরুরি। তখন সমাজের কিছু আধুনিক মনস্ক নেতা তারা কিছু পরামর্শ করলেন রাজার সাথে, এবং রাজা সেই পরামর্শটা মেনে নিতে পারলেন না। সেটাই লেখা, ফেইলিয়ার অফ লুই 16 টু অ্যাকসেপ্ট রিফর্ম। রাজা কোনোভাবেই সেই পরামর্শগুলো মেনে নিতে পারলেন না। তখন ফরমেশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, ধীরে 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 আমাদের দেশে যেমন জাতীয় সংসদ, ফ্রান্সেও একটা সংসদের মতো প্রতিষ্ঠা হলো। মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে। এর মধ্যে যারা নতুন নেতা হয়ে উঠলেন, তারা সাধারণ মানুষকে উস্কে দিল। বাস্তিল দুর্গের পতন ঘটল, স্টর্মিং অফ দ্য বাস্তিল সম্পর্কে আপনারা একটু ইন্টারনেটে পড়াশোনা করবেন, গুগল আছে, উইকিপিডিয়া আছে। বাস্তিল দুর্গের পতন যখন হয়, তখন ফ্রান্সের সাধারণ মানুষদেরকে ইউনাইটেড করলেন নেপোলিয়ন বোনাপার্ট মানুষকে স্বপ্ন দেখালেন যে আমি যদি ক্ষমতায় যাই, তাহলে আমি সাধারণ মানুষের কথা চিন্তা করব, ফ্রান্স হবে গণতান্ত্রিক দেশ। সাধারণ মানুষ নেপোলিয়নের কথায় স্বপ্ন দেখলো, সবাই তাদের চোখ স্বপ্নে বিভোর, তারা স্বপ্ন দেখছে ফ্রান্সে গণতন্ত্র আসবে। এবং এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে নেপোলিয়ন বোনাপার্ট সাধারণ মানুষকে বললেন যে অফ টু দ্য অ্যারিস্টোস, যত রাজা এবং রাজ পরিবারের সদস্য আছে সবাইকে আমরা নিশ্চিহ্ন করে দেব। যত মোস্ট অফ দ্য অ্যারিস্টোক্রেটিক মেম্বার্স অফ অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, রাজ পরিবারের যত সদস্য ছিল সবার মাথা কেটে ফেললো, একটা একটা করে সবার মাথা কেটে ফেলা হলো। গিলোটিন, আপনারা গিলোটিন সার্চ দেন গুগলে, গিলোটিন দিয়ে সবার মাথা আলাদা করে ফেললো, সবাইকে মেরে ফেললো। সাধারণ মানুষ জেগে উঠলো, আর রয়্যাল পরিবার, রাজ পরিবারের যত কারাপ্টেড লিডার ছিল, ইভেন রাজা ষোড়শ লুই, সেও প্রাণ হারালো। এভরিওয়ান ওয়াজ কিলড। কি মনে হচ্ছে? তাহলে তো ভালো, বেশ ভালো, সাধারণ মানুষের জয় হলো, সাধারণ মানুষ জিতলো? না, বিষয়টা তা না। It was actually no true revolution. এটা সত্যিকারের কোনো রেভলিউশন ছিল না, এটা ছিল চোখ দেখানো, জাস্ট আই ওয়াশ।
I would like to request Tanzila Afrin Rika. Tanzila Afrin, আপনি একটু কাইন্ডলি স্লাইডটা পড়বেন। তানজিলা আফরিন শুনতে পাচ্ছেন? Yes, sir. পড়েন। No true revolution. The French Revolution, which was supposed to create a new society in France, creating a model for the world that would lead human spirit. The revolution accomplished none of these things. The Treaty of Versailles. Versailles in 1815, young people profoundly disappointed. থ্যাংক ইউ। নেপোলিয়ন বোনাপার্ট সাধারণ মানুষকে যে স্বপ্ন দেখালেন যে আমরা নতুন এক সমাজ গড়ব, এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে মুক্ত হয়ে আমরা গণতন্ত্র গড়ে তুলব, এগুলো সবই ছিল মিথ্যা আশ্বাস। ক্ষমতায় যাওয়ার পর নেপোলিয়ন বোনাপার্ট সব ভুলে গেলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন তিনি জনমানুষের নেতা হবেন, অথচ তিনি নিজেই ডিকটেটর হয়ে গেলেন, স্বৈরাচারী শাসক হয়ে গেলেন। ফ্রেঞ্চ রেভলিউশন এর হওয়ার কথা কি ছিল, এর করার কি কথা ছিল? নিউ সোসাইটি ইন ফ্রান্স, নতুন এক সমাজ গড়ে তোলার কথা ছিল। ক্রিয়েটিং এ মডেল ফর দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জন্য একটা মডেল তৈরির কথা ছিল। দ্যাট উড লিড টু দ্য লিবারেশন অফ হিউম্যান স্পিরিট, তাই তো কথা ছিল যে সাধারণ মানুষের চেতনার মুক্তি হবে, মানুষ স্বাধীনতা পাবে, মানুষ আর দাস পরাধীন দাস থাকবে না। রেভলিউশনে কি হলো? দ্য রেভলিউশন অ্যাকমপ্লিশড নান অফ দিস থিংস। মানুষকে চরমভাবে বিশ্বাসঘাতকতা করলেন মানুষের সাথে নেপোলিয়ন বোনাপার্ট, সাধারণ মানুষের হৃদয় ভেঙে দিলেন। ট্রিটি অফ ভার্সাইয়ে উনি কি করলেন? সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন। সাধারণ মানুষের নেতা না হয়ে উনি স্বৈরাচারী শাসক হয়ে গেলেন, সবার সাথে উনি বিশ্বাসঘাতকতা করলেন। ফ্রেঞ্চ রেভলিউশন ব্যর্থ হলো। ইয়াং পিপল প্রফাউন্ডলি ডিসঅ্যাপয়েন্টেড, সাধারণ মানুষ, তরুণ, যাদের বিপ্লবের নেশায় যাদের রক্ত টকবক করত, তারা চরমভাবে আহত হলো। তাদের বিশ্বাসকে এমন ভাবে ভেঙে দিলেন নেপোলিয়ন বোনাপার্ট যে মানুষের আর বিপ্লবের প্রতি কোনো ভরসাই আর রইল না। বিপ্লবের নামে একটা ধোঁকাবাজি প্রতিষ্ঠা করে গেলেন নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ছিলেন জনমানুষের নেতা, উনি একজন বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হলেন। এইরকম একটা বিশ্বাসঘাতকতার পর সাধারণ মানুষ তো কষ্ট পেলই, সবচেয়ে বেশি কষ্ট পেলেন যারা কবি তারা। ইংল্যান্ডে ফরাসি বিপ্লবের একটা প্রবল প্রতিফলন পড়েছিল। ওই সময় যারা তরুণ কবি তারা সবাই ফরাসি বিপ্লবের তীব্র সমর্থক ছিলেন, এবং তারা যখন দেখলেন যে নেপোলিয়ন বোনাপার্ট এইভাবে মানুষের বিশ্বাস ভেঙে দিল, তখন তারা তীব্রভাবে সেটার প্রতি রিয়াকশন জানাতে লাগলেন। Individual responses of the poets. William Blake bitterly attacked the social, political and spiritual abuses. William Blake সামাজিক, রাজনৈতিক এবং স্পিরিচুয়াল যে অত্যাচার, বিশেষ করে রিলিজিয়ন্স, সমাজ, রাজনীতি, ধর্ম কিভাবে মানুষের উপর অত্যাচার করছে, সেটাকে উনি তার লেখার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে চাইছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আশা করি নামটা আপনারা জানেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি ফরাসি বিপ্লবের প্রেমে পড়ে গিয়েছিলেন। উনি নেপোলিয়ন বোনাপার্টকে খুবই শ্রদ্ধা করতেন, খুবই ভালোবাসতেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিশ্বাস ছিল যে এই ফ্রেঞ্চ বিপ্লব, ফরাসি বিপ্লব পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসবে, মানুষের স্বাধীনতা নিয়ে আসবে। উনি এমন ভাবে ভেঙে পড়লেন, উনি এতটাই কষ্ট পেলেন যে তরুণ বয়সে উনি ছিলেন প্রগতিশীল। এই নেপোলিয়ন বোনাপার্টের বিশ্বাসঘাতকতার পর উনি এতটাই কষ্ট পেলেন যে উনি প্রগতিশীল থেকে রক্ষণশীল হয়ে গেলেন। উনি আর কোনো বিপ্লবের উপর ভরসা করতে পারছেন না। স্টিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি অতীতে
আগেই সবকিছু ভালো ছিল, অতীতের সবকিছুই ভালো ছিল, তার মধ্যে একটা নস্টালজিক অ্যাটিটিউড কাজ করত, এবং উনি ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন। কিন্তু সত্যিকারের ডেমোক্রেসি কোথায় কোথায় তখনও কোথাও নেই। পার্সি বিশ শেলি আরেকজন, উনিও চরমভাবে আহত হলেন, কষ্ট পেলেন, যে বিপ্লবের নাম নিয়ে যারা ক্ষমতাবান তারা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, শোষণ চালাচ্ছে। শেলি উনি উনার সারা জীবন বিপ্লবের আদর্শ ধরে রেখেছেন। উনি সমাজ পরিবর্তনের কথা বলেছেন। যে সমাজে উনি বড় হয়েছে, এই সমাজে কখনোই মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না। শেলি বারবার আমাদের চোখ খুলে দিতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে, যে আমাদের এই অত্যাচার অনাচার ঘুম থেকে উঠতে হবে। আমরা সবাই একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এই দুঃস্বপ্ন থেকে উঠতে হবে। নেক্সট আমাদের স্লাইডটা আছে ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন অফ রোম্যান্টিসিজম। আমি রিকোয়েস্ট করব সুস্মিতা দাস বৃষ্টি আছেন, সুস্মিতা দাস বৃষ্টি, সুস্মিতা দাস বৃষ্টি। Yes, sir. আপনি একটু কাইন্ডলি একটু পড়বেন। Yes, sir. অবশ্যই। Intellectual foundation of Romanticism, reaction to the literature and especially the thinking and practice of the 18th century. The 18th century is of Enlightenment, John Locke and Isaac Newton. আইজ্যাক নিউটন। আচ্ছা, দেখেন Okay, sir. রোমান্টিক পিরিয়ড, এই রোমান্টিসিজম, এই যে ফিলসফি, এটার ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশনটা কি? প্রথম পয়েন্টটা দেখেন, রিয়াকশন টু দ্য লিটারেচার অ্যান্ড স্পেশালি দ্য থিঙ্কিং অ্যান্ড প্র্যাকটিস অফ 18th সেঞ্চুরি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা অগাস্টান পিরিয়ড, আপনারা যেটাই বলেন না কেন, 18th সেঞ্চুরি লিটারেচার এবং 18th সেঞ্চুরি ফিলসফি এর বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ, এর বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ, reaction, extreme reaction against the literature and philosophy of 18th century. 18th সেঞ্চুরিতে কারা সবচেয়ে প্রভাবশালী ছিলেন থিঙ্কার? জন লক, আইজাক নিউটন। তারা বলে গিয়েছিলেন, তাদের থিওরিগুলো হচ্ছে সবসময় সবচেয়ে প্রভাবশালী ছিল 18th সেঞ্চুরিতে। রোমান্টিক পিরিয়ডে এসে ওই সব চিন্তা ভাবনা, রোমান্টিক পিরিয়ডে এসে 18th সেঞ্চুরি লিটারেচারের বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হচ্ছে, একটা বিদ্রোহ হচ্ছে, বিপ্লব হচ্ছে। জন লক উনি কি বলেছিলেন? জন লক উনি একজন পলিটিক্যাল অ্যান্ড মোরাল ফিলসফার। উনি এম্পিরিসিজম এ বিশ্বাস করতেন। এম্পিরিসিজমটা কি? দ্য থিওরি দ্যাট অল নলেজ ইজ বেসড অন এক্সপিরিয়েন্স। আমরা যত জ্ঞান অর্জন করি এই সবই হচ্ছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আসে, ডিরাইভড ফ্রম সেন্সেস। আমাদের যে সেন্স, আমাদের যে 5 সেন্সেস, এই 5টা সেন্সের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেটাই হচ্ছে ট্রু নলেজ। তার মানে নো রুম ফর ফিলিংস, ইনটিউশন অর ভিশন। লক এই আবেগ, অনুভূতি, চেতনা, ভবিষ্যতের স্বপ্ন, এসবের উপর উনি গুরুত্ব দিতেন না। স্বপ্ন, চেতনা, আবেগ, অনুভূতি, নো রুম ফর ফিলিং, ইনটিউশন অর ভিশন। এইটাই 18th সেঞ্চুরির যত সাহিত্যিক ক্রিটিক, পোয়েট, অথর, যত রাইটার আছেন, যত ফিলোসফার আছেন, সবাই এটাই বিশ্বাস করতেন যে মানুষের আবেগ, অনুভূতি এটা আসলে খুবই দুর্বল। ফিলিং, ইনটিউশন, ভিশন এসবের কোনো জায়গা থাকা উচিত না। স্যার, হ্যাঁ বলেন। স্যার, এই ফিলিংস, ইনটিউশনস আর ভিশনস, আবেগ অনুভূতি ছাড়া একজন কিভাবে আপনার সাহিত্যিক লেখক হতে পারে? কারণ হ্যাঁ। এগুলো সবকিছু তো সামগ্রিক ব্যাপারটাকে স্যার মানে এক্সপ্রেস করে, তার ইমোশন দিয়ে সে যে জিনিসটা চিন্তা করছে যেভাবে, সে সেভাবে ব্যাপারটা স্যার এক্সপ্রেস করছে। ওই এখন সময় তারাই সবাই যদি ডিক্লেয়ার করে দেয়, জি স্যার, এখন তারাই যদি ডিক্লেয়ার করে দেয় যে নো ফিলিংস, ইনটিউশনস অর ভিশনস, নো রুম ফর দ্যাট, তাহলে তো স্যার ব্যাপারটা একটু কি আপনার এখনই একটা বিদ্রোহ করতে ইচ্ছা করছে না?
কাইন্ড অফ স্যার, ইয়েস, হ্যাঁ, দ্যাটস ট্রু। রোমান্টিকরা এই কথা শুনেই তারা টেলিভিশনে জ্বলে উঠলেন যে এটা কেমন কথা, আমি ফিলিংস, ইনটিউশন, ভিশন রাখতে পারবো না, এটা কোন ধরনের সাহিত্য, তাহলে এটা কি সত্যিকারের সাহিত্য হবে? জি না তখন স্যার, তারা এটা কখনোই দেখালেন সম্ভব এই যে এই যে আমাদের জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, তারা যে উপন্যাসগুলো লিখে গেছেন, তারা বারবার দেখালেন যে এইখানে আবেগ অনুভূতির ব্যবহার প্রায় নাই বললেই চলে, এবং এই কারণে এই উপন্যাসগুলো একদম প্রাণহীন ডকুমেন্টারি হয়ে গেছে। মনে হয় এগুলো ডকুমেন্টারি, এগুলো রিপোর্ট, নিউজ রিপোর্ট, অলমোস্ট লাইক এ নিউজ রিপোর্ট। তাহলে আমরা তো এখানে আত্মার যোগাযোগ পাচ্ছি না, তাহলে আমরা মনের শান্তি কোথায় পাবো? আইজ্যাক নিউটন, বিশ্বখ্যাত বিজ্ঞানী, নিউটন ডিসকভার্ড দ্য লজ অফ গ্র্যাভিটি, লজ অফ মোশন, উনি এসব আবিষ্কার করেছেন। নিউটন তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে উনি কি বললেন? উনি বললেন, সায়েন্স উইল ডিসকভার এভরিথিং, বিজ্ঞান সবকিছুকে ব্যাখ্যা করবে, বিজ্ঞান সবকিছুকে আবিষ্কার করবে। নো রুম ফর মিরাকলস। মিরাকল আমরা বলি না, এই বিষয়টা মিরাকল, একটা অতি আশ্চর্য ঘটনা, রেয়ার ইভেন্ট, ভিশন, রেভেলেশন, এইসবের কোনো জায়গা নেই। আইজ্যাক নিউটন বললেন এইসব কল্পনা দিয়ে জগৎ চলে না, এবং কল্পনা ভিত্তিক যে সাহিত্যকর্ম সেগুলোকে ওনারা বর্জন করতে লাগলেন, বললেন যে এগুলো হচ্ছে দুর্বল মানুষের কল্পনা। মিরাকল, ভিশন, রেভলিউশন, স্বপ্ন, মানে মিরাকল মানে হচ্ছে, তো বুঝতে পারছেন যে মিরাকল হচ্ছে যে ঘটনাগুলো সচরাচর ঘটনা, খুব রেয়ার, আশ্চর্য ঘটনা। ভিশন, ড্রিম, স্বপ্ন, ইমাজিনেশন এন্ড রিভেলেশন। এবং কিছু কিছু ঘটনা আছে, রেভলিউশন হচ্ছে ওই ধর্মগ্রন্থে যে বিষয়গুলো আমাদের সামনে হাজির করা হয়। তাহলে আইজ্যাক নিউটন বললেন যে রিলিজিয়ন যে পথে চলছে এটা আসলে সঠিক পথ না। নিউটন কিন্তু স্যার, আরো স্যার আমার এক একটা ধাপ, কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। কল্পনা শক্তি ছাড়া কি কখনো কোনো সায়েন্স মানে কোনো কিছু ইনভেনশন করা সম্ভব? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনি রিয়াকশন দিয়েছেন, মানে নিউটন যে কথাটা বলেছেন এই কথাটাই আমরা অবশ্যই রিয়াকশন দেব। উনি যখনই বললেন নো রুম ফর ভিশন, আরে ভিশনে যদি না থাকে আমি ইনভেনশন কিভাবে করব? আমার যদি ভিশন না থাকে ইনভেনশন কিভাবে করব? এই যে এত চমৎকার চমৎকার টেকনোলজি, এখন ফোন আছে, স্মার্টফোন, সুপার কম্পিউটার, এই যে কত রকম গাড়ি, কত রকম উড়োজাহাজ, ড্রোন, এই যে ভিশন না থাকলে এগুলো কোত্থেকে আবিষ্কার, কল্পনা না থাকলে এগুলো কোত্থেকে আসছে? তার মানে নিউটন যে কথা বলেছেন তার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে। লক এন্ড নিউটন তারা ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা এই বিষয়টা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবার আমরা আসি খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোম্যান্টিসিজম ওয়াজ এ রিয়াকশন টু দ্য এনলাইটেনমেন্ট। একটু আগে যেটা বললাম যে এনলাইটেনমেন্ট কারা ছিলেন? জন লক, আইজ্যাক নিউটন। তারা বললেন যে এইসব আবেগ অনুভূতি, স্বপ্ন, কল্পনা টল্পনার কোনো জায়গা নেই, আমাদেরকে হতে হবে সায়েন্টিফিক, আমাদেরকে হতে হবে লজিক্যাল, লজিকের বাইরে যাওয়া যাবে না, এইসব আবেগ অনুভূতি, ইমোশনাল হয়ে কোনো কথা বলা যাবে না, আবেগ অনুভূতির জায়গা নেই। এই কথাটা তারা বলে বলে একটা ট্রেন্ড সৃষ্টি করেছিলেন, সেটাই হচ্ছে এনলাইটেনমেন্ট, রেশনালিটি। রোমান্টিকরা এসে সেটাতে চ্যালেঞ্জ করলেন, তারা সেটাকে রিবেলিয়ন, একটা বিদ্রোহ জানালেন, রিবেলিয়ন এগেইনস্ট রুলস। তাহলে রোমান্টিসিজম মানে আমরা আরেকটা মানে বলতে পারি নিয়ম নীতির বিরুদ্ধে বিদ্রোহ, রুলসের বিরুদ্ধে একটা বিপ্লব, বিদ্রোহ। এখন আমি দুজনকে রিকোয়েস্ট করব, প্রথমে থাকবেন হচ্ছেন সুমাইয়া ফেরদৌস। সুমাইয়া ফেরদৌস শুনতে পাচ্ছেন? সুমাইয়া ফেরদৌস শুনতে পাচ্ছেন? জি স্যার। সুমাইয়া সুলতানা শুনতে পাচ্ছেন? সুমাইয়া সুলতানা, সুমাইয়া সুলতানা। জি স্যার। সুমাইয়া ফেরদৌস এবং সুমাইয়া সুলতানা, আপনারা দুজন এই স্লাইডটা পড়বেন। সুমাইয়া ফেরদৌস পড়বেন হচ্ছে বাম দিকের কলাম, নিও ক্লাসিসিজম, আর সুমাইয়া সুলতানা পড়বেন হচ্ছে ডান দিকের কলাম, রোমান্টিসিজম। পড়েন আপনারা দুজন। প্রথমে সুমাইয়া ফেরদৌস। Neoclassicism focus on external people and events, সুমাইয়া, great
Romanticism focus on self-expression of the artist. তারপর বলতে থাকেন এইভাবে। Prediction of being, ডেমোক্রেসি, বলো। Romanticism, democracy. গুড। reason, Mysticism. reason leads to spiritual revelation. Nature leads to spiritual revelation. গুড। Urban glorifies civilization and technological progress. Rural sees the evils of civilization and technological progress. Values width and sophistication. Values primitive, simple people. গুড। Human nature needs artificial restraints of society. Restraint of society result in tyranny and oppression. ভেরি গুড। The head. The heart. ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া ফেরদৌসী, সুমাইয়া সুলতানা। Welcome, ওকে, sir. এখন আমরা এটা কিন্তু আপনাদের মোটামুটি একটা পরিষ্কার ধারণা দিতে পারে, একটু সাবধানে আপনারা দেখেন। প্রথমটা কি ছিল? নিও ক্লাসিসিস্ট যারা ছিল, যারা 18th সেঞ্চুরি নিজেদেরকে যুক্তিবাদী, রেশনালিস্ট, এনলাইটেন্ড পিপল বলে নিজেদেরকে দাবি করত। কারা? জন লক, আইজ্যাক নিউটন। ওরা কি বলেছিল? যে আমাদের জীবনে যুক্তি হচ্ছে সবচেয়ে মূল কথা, এখানে আবেগ, অনুভূতি, কল্পনা এসবের কোনো স্থান থাকা উচিত না। তারা কি বলতেন? তারা বলতেন লিটারেচার এর ফোকাস থাকবে এক্সটার্নাল পিপল অ্যান্ড ইভেন্টস, মানুষের কথা বলবে, ঘটনার কথা বলবে। সাহিত্যে আমরা মানুষের জীবনযাপন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে পারবো। রোমান্টিকরা এসে বললেন না, উই অবজেক্ট। তারা কি বলছেন? ফোকাস অন সেলফ এক্সপ্রেশন অফ দ্য আর্টিস্ট। তারা এসে বললেন যে এই সামাজিকতা, এই মেকি, বিভিন্ন গোষ্ঠী, সংস্থা এক্সটার্নাল ইভেন্টস এর উপর গুরুত্ব না দিয়ে তারা গুরুত্ব দিতে চাচ্ছে সেলফ এক্সপ্রেশন, আবেগ, অনুভূতি। আবেগ অনুভূতির উপর তারা গুরুত্ব দিতে চাচ্ছে, ব্যক্তিগত চিন্তা, চেতনা, আবেগ অনুভূতির উপর তারা ফোকাস করতে চাচ্ছে। যারা নিউ ক্লাসিসিস্ট তারা বিশ্বাস করতো গ্রেট চেইন অফ বিং। গ্রেট চেইন অফ বিং মানে হচ্ছে একজন রুলার থাকবেন, একজন অ্যাবসলিউট মনার্ক থাকবেন, যার কথাই সবাই শুনবে, অনেকটা ডিক্টেটরের মতো, এবং তার অধীনে বিভিন্ন নেতারা থাকবেন, তারা তার কথা মতো কাজ চালাবেন। এই যে একজন, ওয়ান পারসন, অ্যাবসলিউট পাওয়ার, সেটাই তো করাপশনের মূল কেন্দ্র। সেটাকে প্রতিবাদ করলেন রোমান্টিসিস্টরা। রোমান্টিসিস্টরা বললেন দে বিলিভ ইন ডেমোক্রেসি। তারা গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরাচারে বিশ্বাসী না, তারা গণতন্ত্রে বিশ্বাসী। যারা নিওক্লাসিসিস্ট তারা যুক্তি, রিজনে বিশ্বাস করত। রিজন, যুক্তি, তারা বলতেন যুক্তি হচ্ছে সর্বজ্ঞানের কেন্দ্রবিন্দু। আর যারা রোমান্টিসিস্ট তারা বললেন মিস্টিসিজম, শুধু রিজন না, আমাদেরকে যুক্তির বাইরেও যেতে হবে। যখন আমরা যুক্তির বাইরে, যুক্তিকে ভেদ করে কোনো কিছু চিন্তা করছি, যখন আমরা যুক্তিকে অতিক্রম করে চিন্তা করছি, তখন মিস্টিসিজম চলে আসছে। মিস্টিসিজম মানে এখানে হিউম্যান স্পিরিট, মানুষের আত্মার নিয়ে কথা বলা হচ্ছে, মানুষের রিলিজিয়াস বিলিফ নিয়ে কথা বলা হচ্ছে। নিওক্লাসিসিস্টরা বিশ্বাস করতেন রিজন লিডস টু স্পিরিচুয়াল রেভেলেশন। যুক্তির মাধ্যমেই আমরা আত্মার মুক্তি ঘটাতে পারি। অনেক বড় একটা ভুল কথা। শুধু যুক্তির মাধ্যমে আমরা যদি আত্মার মুক্তি ঘটাতে চাই, সেটা জুলুম হয়ে যাবে। রোমান্টিকরা রিয়াকশন জানালেন। তারা কি বললেন? নট রিজন, যুক্তি নয়, বরং নেচার, প্রকৃতি। নেচার লিডস টু স্পিরিচুয়াল রেভেলেশন। প্রকৃতি, আমাদেরকে প্রকৃতিতে গুরুত্ব দিতে হবে। উই নিড টু ফোকাস অন নেচার। প্রকৃতির মাধ্যমে আমাদের আত্মার মুক্তি ঘটবে, আমরা আলোকিত হতে পারবো। প্রকৃতি আমাদেরকে গাইড করবে। নেচার ইজ আওয়ার টিচার। নিওক্লাসিসিস্টরা বলছে দে বিলিভ ইন আরবান লাইফ। শহরের জীবনকে তারা গ্লোরিফাই করছে, শহরের জীবনটাকে তারা সভ্য জীবন, সিভিলাইজড লাইফ বলে আখ্যায়িত করছে।
They glorify civilization and technological progress. সভ্যতা, সভ্যতা, টেকনোলজিক্যাল প্রোগ্রেস, এই যে প্রযুক্তির উন্নয়ন, এটাকে তারা গ্লোরিফাই করছেন। যে জায়গাটা যত বেশি আরবান, যত বেশি শহুরে, সেই জায়গাটা তত বেশি সভ্য, তত বেশি সিভিলাইজড, এটা তাদের কথা। রোমান্টিকরা এসে সেইটাতে চরমভাবে বিরোধিতা করলো। তারা কি বলল? দে বিলিভ ইন রুরাল প্রোগ্রেস। তারা রুরাল, কান্ট্রিসাইড, ভিলেজ, গ্রাম্য জীবনে তারা বিশ্বাসী। তারা বলছে দে সিজ দ্য ইভিলস অফ সিভিলাইজেশন অ্যান্ড টেকনোলজিক্যাল প্রোগ্রেস। সভ্যতা এবং প্রযুক্তির উন্নতির ফলে যেসব অশুভ ক্ষতি সাধন হচ্ছে, পৃথিবীর যে ক্ষতি হয়ে যাচ্ছে, সভ্যতা, সিভিলাইজেশন অ্যান্ড টেকনোলজির যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটাতে তারা গুরুত্ব দিচ্ছেন। যে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ, সভ্যতার উৎকর্ষের ফলে আমাদের ভালো হওয়ার থেকে ইভিল, অশুভ জিনিসটা বেশি। রোমান্টিকরা এই বিষয়ে ফোকাস করার চেষ্টা করছেন যে বিজ্ঞান আমাদের জীবনটাকে আনন্দদায়ক করে দিচ্ছে ঠিকই, কিন্তু ক্ষতিও করে দিচ্ছে। নিওক্লাসিসিজম, দে ভ্যালুজ উইট অ্যান্ড সফিস্টিকেশন। উইট, বুদ্ধিমত্তা, সফিস্টিকেশন, আর্টিফিশিয়াল সফিস্টিকেশনে তারা ফোকাস করছে। যে যত বেশি সফিস্টিকেটেড সে তত বেশি ডেভেলপড, সে তত বেশি স্মার্ট। যে যত ইন্টেলিজেন্ট, যে যত ইন্টেলেকচুয়ালিটি, সফিস্টিকেশনের উপর নিওক্লাসিসিস্টরা গুরুত্ব দিত। রোমান্টিসিস্টরা সেসব থেকে বাইরে বেরিয়ে এলো। দে ভ্যালুস প্রিমিটিভ, সিম্পল পিপল, সাধারণ মানুষ। সাধারণ মানুষ, মানুষের যে একদম আদিম জীবন যাপন, মানুষের যে একদম নেচার, প্রকৃতির সাথে একাত্ম যে জীবন, সেই নেচার টাচড লাইফ, প্রিমিটিভ, সিম্পল লাইফে তারা ফোকাস করা শুরু করলো। হিউম্যান নেচার নিডস আর্টিফিশিয়াল রেস্ট্রেন্টস অফ সোসাইটি। এটা কাদের কথা ছিল? 18th সেঞ্চুরি ফিলোসফারদের কথা ছিল যে মানুষকে যদি মানুষ করতে চাই তাহলে শাসনের মধ্যে রাখতে হবে, ডিসিপ্লিন, শেকলের মধ্যে রাখতে হবে। হিউম্যান নেচার নিডস আর্টিফিশিয়াল রেস্ট্রেন্টস অফ সোসাইটি, একটা শৃঙ্খলা প্রয়োজন। কিন্তু এই যে বললাম ক্লাসের শুরুতে, যে যত ভালো জিনিস হোক না কেন, আপনি যদি চাপিয়ে দেন, মানুষের সেটা বদহজম হবেই হবে। সেই কথাটাই রোমান্টিসিস্টরা বলছেন যে সমাজ যখন আমাদের উপর শেকল চাপিয়ে দেয়, restraints of society results in tyranny and oppression. সমাজ যখন আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয়, সেটা যত ভালো জিনিস হোক না কেন, সেটা tyranny, অত্যাচার, tyranny and oppression, আমাদের উপর অত্যাচার হিসেবে আসে। নিওক্লাসিসিস্টদের ফোকাস ছিল দ্য হেড, ব্রেইন, মানুষের ব্রেইন, তারা ব্রেইনের উপর ফোকাস করছে। আর যারা রোমান্টিসিস্ট তারা ফোকাস করছে কোথায়? হার্ট, মানুষের হৃদয়, মানুষের মন। একদিকে লজিক, আরেকদিকে হচ্ছে ইমোশন। রোমান্টিসিস্টরা ইমোশনে ফিরে আসছে, নিওক্লাসিসিস্টরা ইমোশন থেকে সরে গিয়েছিল, তারা ইমোশনকে বাতিল করে দিয়েছিল। রোমান্টিকরা তারা ইমোশনের কাছে ফিরে আসছে, দে আর রিটার্নিং। এই হচ্ছে আমাদের মোটামুটি সংক্ষেপে হিস্ট্রি অফ রোমান্টিসিজম। এগুলো হচ্ছে না জানলেই না, আরো অনেক কিছু আলোচনার বিষয়বস্তু আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন রাইটারদেরকে নিয়ে আলোচনা করব তখন আমরা নিয়ে আসব। এই পর্যন্ত হচ্ছে আমাদের লেকচারের ফার্স্ট পার্ট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ রোমান্টিক লিটারেচার। এখন আমরা চলে যাব আমাদের লেকচারের সেকেন্ড পার্টে, ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক রাইটিং। আমি রিকোয়েস্ট করব তিথিরানী দেবনাথ। তিথিরানী দেবনাথ দেখতে পাচ্ছেন? তিথি দেখতে পাচ্ছেন? একটু পড়বেন কষ্ট করে। স্যার আমি বাইরে আছি তো গাড়িতে। আচ্ছা ওকে, আমি পড়ছি। Characteristics of romantic writing. Romantic belief in the
individual and democracy, but emphasis more often on the outstanding individual. Romanticism is characterized by the five I's, imagination, intuition, idealism, inspiration, individuality. থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome, sir. এখানে তো আসলে না বোঝার কিছু নেই, আশা করি সবাই বুঝতে পারছেন। শামসুন নাহার পপি আছেন? Yes, sir. একটু তিথি রানী যেটা পড়লেন এই স্লাইডটাই আপনি একটু পড়েন, ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক রাইটিং, এটা পড়েন। Okay, sir. Characteristics of romantic writing. Romantic belief in the individual and democracy, but emphasis more often on the outstanding individual. Romanticism is characterized by the five I's: imagination, intuition, idealism, inspiration, individuality. থ্যাংক ইউ। রোমান্টিক লিটারেচার, রোমান্টিক সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এই স্লাইডে মোটামুটি দেখতে পাচ্ছি। দেখেন, শুরু থেকেই বলে আসলাম যারা রোমান্টিক তারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা মানুষের অস্তিত্বে বিশ্বাসী। প্রথম পয়েন্টে কি লেখা? রোমান্টিক বিলিভ ইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডেমোক্রেসি। রোমান্টিক বিলিভ, রোমান্টিসিজমের যে মূল বিশ্বাস, রোমান্টিক ফিলসফি, এই রোমান্টিক দর্শনের মূল বিশ্বাস কি? ইন দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তি, অ্যান্ড ডেমোক্রেসি, এবং গণতন্ত্র। ব্যক্তিত্বে এবং গণতন্ত্রে মানে কি? একজন মানুষ সেও গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্র মানে জানেন তো অধিকাংশের মতামত, বেশিরভাগ মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটাই, সমাজের বেশিরভাগ মানুষ যেটা বলবে ডেমোক্রেসি, সেটাও গুরুত্বপূর্ণ। এবং একই সাথে একজন মানুষ যে কথাটা বলবে, একজন মানুষের মন্তব্য, তার পয়েন্ট অফ ভিউ, সেটাও গুরুত্বপূর্ণ। বিলিভ ইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডেমোক্রেসি, গণতন্ত্র এবং তার সাথে ব্যক্তি মানুষের চিন্তা ভাবনা, ব্যক্তি চেতনা। বাট এমফাসিস মোর অফটেন অন দ্য আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল, কিন্তু মূল ফোকাসটা কোথায়? গণতন্ত্রের থেকেও যে বিষয়টাতে রোমান্টিকরা বেশি গুরুত্ব দিচ্ছে সেটা কি? ইন্ডিভিজুয়াল, আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল, আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল। আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে বলতে পারেন কেউ? টুকু স্যার এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ 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 হ্যাঁ। আর কেউ? আর কোনো? অনেক এক্সিলেন্ট বলা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আউটস্ট্যান্ডিং মানে আমরা এক্সেলেন্ট, এটা এই যে যখন আমরা বলি আউটস্ট্যান্ডিং রেজাল্ট তখন আমরা এটা বলি। এখানে আউটস্ট্যান্ডিং বলতে বোঝানো হচ্ছে আমাদের যখন মানুষের কথা আমরা চিন্তা করি, দেখবেন সব মানুষ কিন্তু সমান মেধাবী বা সমান সৃষ্টিশীল না। এখানে আমরা সেই মানুষদেরকে গুরুত্ব দিচ্ছি যারা একটু বেশি স্পেশাল, যাদের মেধা অন্যদের 8-10 জনের থেকে একটু আলাদা, যারা অন্যদের থেকে একটু বেশি সৃজনশীল, যারা ক্রিয়েটিভ। আমাদের 10 জন মানুষের মধ্যে দেখবেন আমরা 2-1 জনকে পাই যারা হচ্ছে সৃষ্টিশীল, যারা ক্রিয়েটিভ, যারা নানা রকম আর্টস অ্যান্ড ক্রাফটস এর সাথে জড়িত। তারা লিখতে পারে, তারা গাইতে পারে, তারা নাচতে পারে, তারা কবিতা লিখতে পারে, তারা ছবি আঁকতে পারে, তারা স্কাল্পচার, ভাস্কর্য তৈরি করতে পারে, তারা অভিনয় করতে পারে, তারা নাটক করতে পারে, তারা নাটক ডিরেকশন দিতে পারে, তারা সাজাতে পারে, রুম সাজাতে পারে, ইন্টেরিয়র ডিজাইনিং করতে পারে, যারা আর্কিটেক্ট। মানে এই যে বিভিন্ন আর্টের সাথে যারা জড়িত, এরা হচ্ছে স্পেশাল ইন্ডিভিজুয়াল, দে আর আর্টিস্ট। এখন রোমান্টিক পিরিয়ডে ফোকাসটা হচ্ছে এই আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল, যারা, এদেরকে আমরা বলছি যারা এক্সট্রা সেন্সিবল, যাদের সেন্সিটিভিটি সাধারণ মানুষের থেকে বেশি, যাদের অনুভূতি, আবেগ অনুভূতি অন্য 8-10 জন মানুষের থেকে তাদের একটু বেশি সেন্সিটিভ, দে আর মোর সেন্সিটিভ। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের হচ্ছে গন্ডারের চামড়া, আমাদের উপর যা চাপায় দেয় আমরা সেটাই মেনে নিই, আমরা কোনো রকম করি না।
আমাদের সহ্য শক্তি অনেক বেশি, তাই না, যে আমরা প্রতিবাদ করি না, দিন যাচ্ছে যা চলতেছে চলুক। কিন্তু যারা সেন্সিটিভ তারা দেখবেন একটু 19 থেকে 20 হলেই প্রতিবাদ করে, দে রিয়াক্ট। কেন এটা হলো? 19 থেকে 20 হলেই তাদের হচ্ছে সেন্সিটিভ, তারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ। রোমান্টিকরা তারা এইসব মানুষদের উপর ফোকাস করছে, দে আর পুটিং এমফাসিস মোর often on these extra sensitive and sensible people. এইসব প্রতিভাবান যারা, অতিরিক্ত পরিমাণে আবেগ এবং অনুভূতি প্রবণ যারা, তারাই তো প্রতিভাবান হয়, তাই তো? যারা দেখবেন প্রতিভাবান, যারা দেখবেন ট্যালেন্টেড, তারা দেখবেন অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ। এই রোমান্টিকরা এইসব মানুষের অস্তিত্ব, এইসব মানুষের চেতনাতে ফোকাস করছেন। রোমান্টিসিজম ইজ ক্যারেক্টারাইজড বাই 5 I, 5টা আই। রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য 5টা, 5 I's। 5টা আই দিয়ে আমরা 5টা পয়েন্ট পাচ্ছি। প্রথমে আছে ইমাজিনেশন, তারপর ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি। মুখস্থ হয়ে যাবে আমাদের নেক্সট কয়েকটা লেকচারে, আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের প্রায় মুখস্থ হয়ে যাবে। ইমাজিনেশন, কল্পনা। ইমাজিনেশন মানে কি? আমাদের কল্পনা শক্তি। ইনটিউশন, ইনটিউশন মানে কি? কেউ বলতে পারবেন ইনটিউশন? Sir, feelings or something like that. আবার বলেন শাফিন। স্যার কোনো কিছু অনুভূতি বা এরকম। হ্যাঁ, গুড, অনুভূতি। আর কেউ বলতে পারবেন? ইনটিউশন মানে হচ্ছে প্রবৃত্তি, চেতনা, আবেগ, অনুভূতি। আবেগ অনুভূতি আপাতত আমরা ধরে রাখি। ইনটিউশন মানে আমরা ধরে রাখলাম আবেগ অনুভূতি, আরো 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 অনেক অর্থ আছে, আপাতত আবেগ অনুভূতি। আইডিয়ালিজম, আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ, আদর্শবাদ। ইন্সপিরেশন, অনুপ্রেরণা। ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব। এই 5টা আই দিয়ে আমরা রোমান্টিক লিটারেচারকে বিশেষায়িত করতে পারি। These are the features, these are the characteristics of romantic literature: imagination, intuition, idealism, inspiration, individuality. Now, এখন আমরা আমাদের প্রথম বৈশিষ্ট্য ইমাজিনেশনে ফোকাস করি। আমি রিকোয়েস্ট করব শাফিন, Yes sir. প্লিজ একটু স্লাইডটা পড়েন। ইমাজিনেশন। Okay, fine sir. Imagination was emphasized over reason, first one, and the second one is this was a backlash against the rationalism characterized by new classical period of age of reason. The third one is imagination was considered necessary for creating all art. And the fourth one is British writer Samuel Taylor Coleridge called it intellectual institution. থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাফিন। এরপরে আমি রিকোয়েস্ট করব সাইদুন্নেসা, দেখতে পাচ্ছেন? স্যার, একটু পড়েন ইমাজিনেশন। imagination was emphasized over reason. This was a Backlash against the rationalism characterized by the new classical period or age of reason. Okay. Imagination was considered necessary for creating all art. Yeah. British writer Samuel Taylor Coleridge called it intellectual intuition. থ্যাংক ইউ। তাহলে আমরা রোমান্টিক লিটারেচারের প্রথম বৈশিষ্ট্যটা ফার্স্ট আই, আমাদের I1, ফার্স্ট আই, সেটা কি? ইমাজিনেশন, কল্পনা। ইমাজিনেশন ওয়াজ এমফাসাইজড ওভার রিজন, যুক্তির চাইতে কল্পনার গুরুত্ব বেশি। উল্টা কথাটা বলেছিল 18th সেঞ্চুরি রাইটাররা, 18th সেঞ্চুরি ফিলোসফাররা বলেছিল যুক্তির গুরুত্ব সবচেয়ে বেশি। রোমান্টিকরা এসে বলছে না, যুক্তির থেকে কল্পনার গুরুত্ব বেশি। Imagination is more important than reason.
প্রথম কথা। দ্বিতীয় কথা, this was a backlash against the rationalism. এই যখনই এই কথাটা রোমান্টিকরা বলল যে কল্পনার গুরুত্ব যুক্তির থেকে বেশি, তাহলে এই কথাটা কোত্থেকে আসলো? দিস ইজ অ্যাকচুয়ালি a rebellion. This is actually a reaction against 18th century philosophy. নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে দর্শন তার বিরুদ্ধে একটা বিদ্রোহ। এজ অফ রিজনে তারা বলেছিলেন যুক্তির গুরুত্ব বেশি। রোমান্টিকরা এসে বলল না, যুক্তির থেকে কল্পনার গুরুত্ব বেশি। ইমাজিনেশন, ড্রিম, ভিশন, imagination, dream sequence, visions, these are far more important than reason. যুক্তির থেকে কল্পনার গুরুত্ব অনেক বেশি। এরপর তারা বললেন imagination is considered necessary for creating all art. যে কোনো শিল্পকর্ম সৃষ্টির ক্ষেত্রে কল্পনা শক্তি থাকতেই হবে। It is necessary, essential, আবশ্যক। কল্পনা শক্তি না থাকলে সত্যিকারের শিল্প সৃষ্টি করা সম্ভব না। কল্পনা শক্তি না থাকলে শিল্পকর্ম সৃষ্টি প্রায় অসম্ভব। এই ইমাজিনেশনটাকে কোলরিজ কি বলতেন? এসটি কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ বলতেন ইমাজিনেশন হচ্ছে ইন্টেলেকচুয়াল ইনটিউশন। একজন শিল্পীর যে সত্তা, শিল্পী সত্তা, সেটাকে আমরা পুরোপুরি পাই তার কল্পনা সত্তার মাধ্যমে। একজন শিল্পীর কল্পনার মধ্যে আমরা প্রকৃত শিল্পীকে খুঁজে পাই। সত্যিকারের শিল্পী বেঁচে থাকে তার কল্পনায়, তার ইমাজিনেশন, ড্রিম, ভিশন, এগুলো থেকে আমরা শিল্পীর প্রকৃত অস্তিত্ব খুঁজে পাই। ইমাজিনেশন এসেনশিয়াল। সাহিত্য মানে এখানে ইমাজিনেশন এসেনশিয়াল, কল্পনা শক্তি অত্যাবশ্যক, থাকতেই হবে। ইমাজিনেশন আমাদের ফার্স্ট আই, ইমাজিনেশন। আমরা আমাদের দ্বিতীয় I2 ইনটিউশনে চলে যাই। আমি রিকোয়েস্ট করব সাদিয়া ইসলাম ফারিয়া। সাদিয়া ইসলাম ফারিয়া আছেন? জি স্যার। প্লিজ একটু পড়েন, ইনটিউশনটা একটু পড়েন। Intuition. Romantics place value on intuition or feeling Intuition. and Intuition. Okay. Romantics place value on intuition or feeling and instinct over reason. Emotions are important in romantic art. British romantic William Wordsworth described poetry as the sport spontaneous overflow of powerful feelings. Thank you. Thank you. Okay. Now, তারপর আমি রিকোয়েস্ট করব রুফায়দা তাসফিয়া। রুফায়দা তাসফিয়া আছেন? Yes, sir. Yes. একটু পড়েন তো। Intuition. Romantics placed value on intuition or feeling and instincts over reason. Emotions were important in romantic art. British romantic William Wordsworth described poetry as the spontaneous overflow of powerful feelings. Thank you. আমাদের I2, সেকেন্ড I, ইনটিউশন। এটার অর্থ আমরা পেলাম আবেগ, অনুভূতি। Romantics, they placed value on intuition or feelings and instinct. ইনটিউশনের আরো দুটো অর্থ আমরা পাচ্ছি, আরো দুটো সিনোনিম পাচ্ছি। ফিলিং মানে কি? আবেগ, অনুভূতি। ফিলিং মানে হচ্ছে আবেগ, অনুভূতি, ইমোশন। ইনস্টিংক্ট চেতনা, আমাদের প্রবৃত্তি, আমাদের টেন্ডেন্সি, আমাদের পার্সোনাল টেন্ডেন্সি, আমাদের যে ব্যক্তিগত যে বিভিন্ন বাতিক থাকে, আমাদের অ্যাটিটিউড থাকে, আমাদের প্রত্যেকেরই কিন্তু এক এক রকম ইনস্টিংক্ট, আমাদের টেন্ডেন্সি, আমাদের প্রবৃত্তি, এগুলো কিন্তু আলাদা। আমাদের এক একজনের ডিসপোজিশন, আমাদের টেন্ডেন্সি, অ্যাটিটিউড আলাদা, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ সে যেই হোক না কেন, তার যে চেতনা, তার যে অ্যাটিটিউড, সেটা কিন্তু
তার সমস্ত কার্যক্রমকে প্রভাবিত করবে, তার সমস্ত চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে। এই জন্য রোমান্টিকরা বলছেন যে ইনটিউশন খুব গুরুত্বপূর্ণ। রোমান্টিক লিটারেচারে ইনটিউশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। রোমান্টিক প্লেসড ভ্যালু অন ইনটিউশন। ইনটিউশন মানে কি? ফিলিং, ইনস্টিংক্ট, ইমোশন ওভার রিজন। যুক্তির থেকে কল্পনা তো গুরুত্বপূর্ণ, আমরা পেলাম। যুক্তির থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেগ অনুভূতি। ইমোশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিজন। যুক্তির থেকে আবেগ অনুভূতির গুরুত্ব বেশি। যে কথাটা লক উল্টা বলেছিলেন। লক বলেছিলেন যে আবেগ অনুভূতির কোনো স্থান নেই, যুক্তির গুরুত্ব বেশি। রোমান্টিকরা এসে বলছেন না, উল্টা, যুক্তির থেকে আবেগ অনুভূতি, চেতনা, প্রবৃত্তি এসবের গুরুত্ব অনেক বেশি। রোমান্টিক লিটারেচারে এই জন্য আমরা ইনটিউশনের প্রভাব বেশি দেখতে পাই। ইমোশনস ওয়ার ইম্পর্টেন্ট ইন রোমান্টিক আর্ট। রোমান্টিক লিটারেচারে ইমোশন খুবই গুরুত্বপূর্ণ। ইভেন ব্রিটিশ রোমান্টিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি পোয়েট্রিকে কি বলছেন? উনি পোয়েট্রির সংজ্ঞা দিচ্ছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, স্বতঃস্ফূর্ত প্রবাহ, মানে আপনা আপনি প্রবাহিত হবে, আপনা আপনি, স্বতঃস্ফূর্ত প্রবাহ অফ পাওয়ারফুল ফিলিংস, শক্তিশালী অনুভূতি। আমাদের যে অনুভূতিগুলো প্রবল, আমাদের যে অনুভূতিগুলো শক্তিশালী, সেগুলোর প্রবাহই হচ্ছে কবিতা। তার মানে ইমোশন ছাড়া কবিতা হয় না। যেহেতু কবিতা লিটারেচারের সেন্টার, তার মানে ইমোশন ছাড়া লিটারেচার হবে না। যুক্তিটা তাহলে কোথায়? অ্যাজ পোয়েট্রি ইজ দ্য সেন্টার অফ অল লিটারেচার। পোয়েট্রিকে বলা হয় মাদার অফ লিটারেচার। কবিতা হচ্ছে সাহিত্যের মা। কবিতা থেকেই সমস্ত শাখাগুলো উচ্চারিত। ওয়ার্ডসওয়ার্থ বলছেন কবিতা মানেই আবেগ অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ। তার মানে আবেগ অনুভূতি থাকতেই হবে। উইদাউট ইমোশন, উইদাউট ফিলিংস, ইনস্টিংক্ট, উইদাউট ইনটিউশন, লিটারেচার ইজ ইনকমপ্লিট। তার মানে সাহিত্যে ইনটিউশন থাকবে, বিশেষ করে রোমান্টিক সাহিত্য মানে ইনটিউশন থাকবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আই, ইনটিউশন। প্রথম আইটা কি ছিল? ইমাজিনেশন, কল্পনা। কল্পনা থাকতেই হবে, কল্পনা ছাড়া সাহিত্য অসম্পূর্ণ। পরে আবেগ অনুভূতি, প্রবৃত্তি, আমাদের ইনটিউশন নিয়ে কথা বলবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের 3 নম্বর আই, থার্ড আই, আইডিয়ালিজম নিয়ে কথা বলবো। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আমি রিকোয়েস্ট করছি নওরিন ইসলাম মিথিলা Yes, sir. একটু পড়বেন কাইন্ডলি আইডিয়ালিজম। Okay, sir. Idealism. Idealism is the concept that we can make the world a better place. Idealism refers to any theory that emphasizes the spirit, the mind, or language over matter. Thought has a crucial role in making the world the way it is. Immanuel Kant, a German philosopher, held that the mind forces the world we perceive to take the shape of space and time. থ্যাংক ইউ। মোসাম্মদ সুলতানা খাতুন শুনতে পাচ্ছেন? Yes. একটু পড়বেন কাইন্ডলি আইডিয়ালিজম। Okay, sir. Idealism. Idealism is the concept that we can make the world a better place. Idealism refers to any theory that emphasizes the spirit, the mind, or language or matter. Thought has a crucial role in making the world the way it is. Immanuel Kant, a German philosopher, held that the mind forces the world we perceive to the shape of space and mind. থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই আইডিয়ালিজমের লাস্ট পয়েন্ট একটু দেখেন।
লাস্ট পয়েন্ট থেকে শুরু করি। ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক, জার্মান ফিলোসফার কান্ট, উনি কি বলেছেন? উনি বলেছেন দ্য মাইন্ড ফোর্সেস দ্য ওয়ার্ল্ড উই পারসিভ। দ্য মাইন্ড ফোর্সেস দ্য ওয়ার্ল্ড উই পারসিভ। খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের মন আমাদেরকে দুনিয়া দেখায়। আমাদের মন যা দেখাচ্ছে আমরা তাই দেখি। আমাদের মন যা দেখাচ্ছে আমরা তাই দেখি। Our mind, it actually take the shape of space and time. মানে আমরা আমাদের চোখ দিয়ে যা দেখছি, it is actually আমাদের মন আমাদেরকে দেখাচ্ছে। আমাদের মন আমাদেরকে যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। এখন আমরা দুই চোখ দিয়ে যা দেখছি, it is actually not a real world. কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের মন তো গড়ে ওঠে, আমাদের পরিবার, আমাদের সমাজ আমাদেরকে শেখায় কোনটা সুন্দর, কোনটা কদর্য, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা স্মার্ট, কোনটা খ্যাত। ঠিক আছে? কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ, আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয়। আমরা আস্তে আস্তে ধীরে 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 আমাদের পরিবার বলেন, ধর্ম বলেন, সমাজ বলেন, বন্ধু বান্ধব বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ধর্ম প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, গির্জা, আমাদের মিডিয়া, টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের মনটা গড়ে উঠছে। আপনি নিজে বুঝতে পারেন বা না পারেন, কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি আপনার মন কিন্তু গড়ে উঠছে। ইওর মাইন্ড ইজ ডেভেলপিং। তখন আপনার মন আপনাকে যা বোঝাবে আপনি তাই বিশ্বাস করবেন। আপনার মন যদি বলে এটা ঠিক, আপনি বিশ্বাস করবেন এটাই ঠিক। আপনার মন যদি বলে এটা করা উচিত, আপনি ওটাই করবেন। আপনার মন যদি বলে কি সুন্দর চমৎকার দৃশ্য, আপনি বলবেন আসলেই তো কি চমৎকার দৃশ্য। আমরা বেশিরভাগ সময় আমাদের চোখ দিয়ে দেখি না, আমাদের মন দিয়ে দেখি, এবং ওই জায়গায় হচ্ছে মানুষ দুর্বল। মানুষের মন মাঝে মাঝে এত বেশি শক্তিশালী হয়ে যায়, তখন মানুষ আর চোখে কিছু দেখতে পায়। আপনার চোখের সামনে আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। It is literally in front of your eyes, but your mind does not allow you to see it. এই জায়গায় আমরা পঙ্গু। আমাদের চোখের সামনে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চোখ থাকতেও অন্ধ। এখন এই যে বিষয়টা, ইমানুয়েল কান্ট আমাদেরকে বলছেন যে আমাদের মন আমাদেরকে দুনিয়া দেখায়। আমি যা দেখতে পাচ্ছি এটা আমার মন আমাকে দেখাচ্ছে। ক্লাসের শুরুতে বললাম না, এই ফেক রিয়ালিটির অতিক্রম করে আমরা সত্যিকারের বাস্তবতাটাকে দেখব। আমাদেরকে যা শেখানো হচ্ছে সেটার বাইরে আমরা কিছু শিখতে চাচ্ছি। আমাদের যা দেখানো হচ্ছে তার বাইরে আমি নিজে দেখব। আইডিয়ালিজমের কথাটা কি? রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য নাম্বার 3, থার্ড ক্যারেক্টারিস্টিক্স, থার্ড আইডিয়ালিজম। সেটা কি? আইডিয়ালিজম ইজ দ্য কনসেপ্ট, এটা হচ্ছে এমন একটা ধারণা দ্যাট উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। আমরা চাইলেই এই পৃথিবীটাকে সুন্দর একটা পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারি। এই পৃথিবীটা একটা ধ্বংসস্তূপ না, এই পৃথিবীটা নরক না। আমি যদি চাই এই নরকের মধ্যে আমরা বেহেশত তৈরি করতে পারি। ইফ উই ট্রাই আওয়ার বেস্ট, আমরা যদি সিনসিয়ার হই, উই ক্যান ক্রিয়েট হেভেন ইন দিস হেল। আমরা এই নরকের মধ্যেও স্বর্গ প্রতিষ্ঠা করতে পারি। আমাদের সেই বিশ্বাসটা, আমাদের সেই ভরসা, নিজের উপর নিজে বিশ্বাসটা, যে আমরা চাইলে এই খারাপ পরিস্থিতির মধ্যেও আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। সেটা কিভাবে? Idealism refers to any theory that emphasizes the spirit, the mind or language over matter. এই যে টাকা পয়সা, বিষয় সম্পত্তি, সামাজিক প্রতিপত্তি, এগুলো কিছু না। অ্যাকচুয়ালি ফোকাসটা হচ্ছে আমাদের মন, স্পিরিট, আমাদের ল্যাঙ্গুয়েজ। স্পিরিট, মাইন্ড, ল্যাঙ্গুয়েজ, দিস আর মোর ইম্পর্টেন্ট দ্যান ম্যাটার্স। এই যে বস্তু আমাদের জীবনের, ধন সম্পদ, রত্ন, মণি, মাণিক্য, স্বর্ণ, রৌপ্য, ধন সম্পদ, সামাজিক প্রতিষ্ঠা, প্রতিপত্তি, দিজ আর ম্যাটেরিয়ালস। এগুলোতে যারা ব্যস্ত থাকে তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট। এখন আইডিয়ালিজমের কথা হচ্ছে এই যে বৈষয়িকতা, এইসবই মূল কথা না। আপনি কখনোই
পরিতৃপ্ত হবেন না। আপনাকে যতই টাকা দেয়া হোক, বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ ডলার আপনাকে দেয়া হলো, আপনার তৃপ্তি কখনোই মিটবে না। আপনাকে ম্যাটেরিয়াল জিনিসপত্র যতই দেয়া হোক না কেন, আপনার মনে হবে আপনি ইনকমপ্লিট। উই আর লাইক ব্ল্যাক হোল, আমরা তলাবিহীন ঝুড়ি, আমরা যতই নেই ততই মনে হয় কিছু নাই। এই ম্যাটেরিয়াল জিনিসপত্র নিয়ে আপনি কোনোদিন সন্তুষ্ট হতে পারবেন না আনটিল আপনার স্পিরিট, মাইন্ড যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট। আইডিয়ালিজমের কথা হচ্ছে আমাদের ফোকাস থাকবে হিউম্যান মাইন্ড, হিউম্যান স্পিরিট। আমাদের মনের যত্ন নিতে হবে, আমাদের আত্মার যত্ন নিতে হবে। আমাদের মন আত্মা যা বলে আমরা কিন্তু তাই করি আলটিমেটলি। Thought has a crucial role in making the world the way it is. পৃথিবীটাকে আপনি কেমন দেখছেন, আপনার মনটাকে যদি আপনি কাজ করায় সম্মত করতে পারেন যে কিছু পৃথিবীকে একটু আরেকটু বেটার পজিশনে নিয়ে যাই, আমাদের আশেপাশের জগৎটাকে আরেকটু বেটার করি, আরেকটু উন্নত করি, আপনার মন স্ট্রাগল করবে। স্ট্রাগল করে আপনি এমন একটা পৃথিবী প্রতিষ্ঠা করতে পারলেন যেখানে মানুষ আরো ভালো আছে, আরো ভালো, আরেকটু ভালো আছে, আরেকটু ভালো, সুখী আছে। দিস ইজ আইডিয়ালিজম, আদর্শবাদ। রোমান্টিকরা এই বিশ্বাসী যে এই জাগতিক ধন দৌলতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মন, মানুষের চেতনা, আত্মা। মানুষের আত্মাকে যদি সন্তুষ্ট রাখা যায় আর কিছু প্রয়োজন নাই। আমরা যদি আত্মাকে সন্তুষ্ট করতে পারি, দিস ওয়ার্ল্ড উইল বি এ বেটার প্লেস। আমরা সবাই হাংরি, আমরা সবাই ক্ষুধার্ত, আমরা সবকিছু চাই, আমাদের সবকিছু লাগবে, আমরা সবকিছু ধ্বংস করে ফেলতেছি। বাট ইফ আমরা যদি জানতে পারি, আমরা যদি ফিল করতে পারি যে উই হ্যাভ এনাফ, আমরা যদি মনের দিক থেকে সন্তুষ্ট হতে পারি, তাহলে আমরা পৃথিবীটাকে সুন্দর একটা জগৎ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। আমরা ইট ইজ পসিবল টু ক্রিয়েট হেভেন ইন দিস হেল। এই নরকে স্বর্গ প্রতিষ্ঠা সম্ভব। We can make the world a better place if we believe. এই বিশ্বাসটাই হচ্ছে আইডিয়ালিজম। সুন্দর যা কিছু, ভালো যা কিছু, ন্যায় সত্যের পথে, সুন্দরের পথে বিশ্বাস, আইডিয়ালিজম। আমি জানি যে বাস্তবতা অনেক কঠিন, কিন্তু তারপরে এই বিশ্বাসটা অন্তত থাকা উচিত। অন্তত এই বিশ্বাসটা থাকা উচিত যে ইট ইজ পসিবল টু ক্রিয়েট এ গুড আর্থ। একটা সুন্দর দুনিয়া সৃষ্টি করা সম্ভব, এই বিশ্বাসটা তো থাকা জরুরি। এবং এই জায়গায় এসে সব রোমান্টিকরা একমত। এই যে ভিশন বলছে না, যে ভবিষ্যতের পৃথিবীর যে স্বপ্ন, যে একসময় পৃথিবী সুন্দর হবে, যতই খারাপ সময় থাকুক আমরা সেই আশাটা রাখবো। আশা থাকলে আমরা কাজ করব। যদি শুরুতেই হতাশ হয়ে যাই তাহলে তো কাজ করার মতো মনের থেকে জোর পাবেন না। আলটিমেটলি এটা হবে সেলফ সাবোটাজ, আপনি নিজে নিজেকে ধ্বংস করে ফেলবেন। আপনার ডিপ্রেশন, আপনি তার ধ্বংসের কারণ হবেন। এই জিনিসটা অনেক কঠিন, আইডিয়ালিজম ধরে রাখাটা এটা অনেক কঠিন। যাদের মন অনেক শক্তিশালী তারাই পারেন। রোমান্টিক লিটারেচার, আমাদের থার্ড আই, আইডিয়ালিজম, আদর্শবাদ। এটাই হচ্ছে আদর্শবাদ। আমরা চাইলেই পৃথিবীটাকে সুন্দর একটা পৃথিবী হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। ইন্সপিরেশন, আমাদের ফোর্থ আই, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স, ফোর্থ আই, মেহেদী হাসান সজীব। মেহেদী হাসান সজীব শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান সজীব। মোহাম্মদ ইনজামামুল হোসেন শুনতে পাচ্ছেন? ইনজামামুল হোসেন, একটু কাইন্ডলি পড়বেন ইন্সপিরেশন। The romantic artist, musician, or writer is an inspired creator rather than a technical master. What this means is going with the moment or being spontaneous rather than getting it precise. Thank you. Inspiration. আরেকবার আমি রিকোয়েস্ট করছি মেহেদী হাসান সজীবকে। মেহেদী হাসান সজীব শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান সজীব শুনতে পাচ্ছেন না? ইশরাত জাহান মলি, ইশরাত জাহান মলি আছেন? জি স্যার, একটু কাইন্ডলি পড়বেন ইন্সপিরেশন। জি স্যার। Inspiration. The romantic artist, musician,
or writer in an inspired creator rather than a technical master. What this means is going with the moment or being spontaneous rather than getting it precise. থ্যাংক ইউ। ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা, প্রেরণা, ইন্সপিরেশন। রোমান্টিক যারা রোমান্টিক রাইটার তারা কোথা থেকে প্রেরণা নেবেন, ইন্সপিরেশন কোত্থেকে পাবেন? আমরা একটু আগে পড়ে আসছি নেচার, প্রকৃতি। প্রকৃতি মানে কিন্তু শুধু এই গাছপালা, পাহাড় পর্বত, নদী, সাগর এগুলো না, আমরা নিজেরাও কিন্তু প্রকৃতির অংশ। প্রকৃতি মানে কি? নেচার, ন্যাচারাল। ন্যাচারাল মানে কি? যেগুলো স্বাভাবিক, আমাদের একদম সাধারণ যে বিষয়টা। রোমান্টিক আর্টিস্ট, মিউজিশিয়ান আর রাইটার, আমরা যাই বলি না কেন, দে আর ইন্সপায়ার্ড ক্রিয়েটর। ইন্সপিরেশন ছাড়া তারা কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না। রোমান্টিক লিটারেচার মানেই তার একটা ইন্সপিরেশন থাকতে হবে। যারা রোমান্টিক রাইটার, আর্টিস্ট, মিউজিশিয়ান, তারা কোনো টেকনিশিয়ান না, দে আর নট টেকনিক্যাল মাস্টার। যে কোনো সাহিত্য সৃষ্টির জন্য তাদের প্রয়োজন অনুপ্রেরণা, ইন্সপিরেশন। আমরা সাহিত্যগুলো যদি দেখেন, ইন্সপিরেশন কোথা থেকে আসে দেখা যাবে। রোমান্টিক সং যেগুলো, লাভ সং, সেই ক্ষেত্রে ইন্সপিরেশন থাকে বিলাভেড, লাভ। আবার অনেক সময় হেট্রেড, অনেক সময় ডিসলিউশন। নেচার নিয়ে অনেক আছে, যেমন আকাশ নিয়ে অনেক গান আছে, নদী সাগর নিয়ে অনেক গান কবিতা আছে। রোমান্টিক কবিতা বা রোমান্টিক গল্প, উপন্যাস আমরা যাই বলি না কেন, অনুপ্রেরণা লাগে, একটা ইন্সপিরেশন লাগে। যারা শিল্পী তারা যখন তাদের সামনে কোনো একটা ইন্সপিরেশন পান, তখন দে গো উইথ দ্য মোমেন্ট। তারা তাদের পুরো সত্তা দিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করে এবং তাদের মনে আপনা আপনি ভাবের উদয় হয়, আপনা আপনি তাদের মধ্যে থেকে কবিতা গান বের হয়ে আসে। জোর করে বের করতে হয় না, ইন্সপিরেশন সামনে থাকলে এমনিতেই আসে, এমনিতেই। সো গোয়িং উইথ দ্য মোমেন্ট, স্পন্টেনিয়াস রিয়াকশন। যারা রোমান্টিক রাইটার, যারা রোমান্টিক সাহিত্যিক, তারা সামনে যদি ইন্সপিরেশন, অনুপ্রেরণা থাকে, তাহলে আপনা আপনি গল্প কবিতার জন্ম হবে, জোর করে আর বের করতে হবে না। বিং ইন্সপায়ার্ড, দে আর এবল টু অ্যাচিভ এনিথিং। আমাদের লাস্ট আই, ইন্ডিভিজুয়ালিটি। ইন্ডিভিজুয়ালিটি খেয়াল করি। হুরাইরা ফাতিমা দেখতে পাচ্ছেন? Yes, sir. একটু পড়েন তো লাস্ট। Okay, sir. Individuality. Romantics celebrated the individual. During this time period, women's rights and abolitionism were taking root as major movements. Walt Whitman, a later romantic writer, would write a poem entitled Song of Myself. It begins, I celebrated myself. থ্যাংক ইউ। ফাহিমা সুলতানা, আপনি কাইন্ডলি একটু পড়বেন। Yes, sir. Individuality. Romantics celebrated the individual. During this time period, women's rights and abolitionism were taking root as major movements. Walt Whitman, a later romantic writer, would write a poem entitled Song of Myself. It begins, I celebrate myself. থ্যাংক ইউ। Thank you, sir. ইন্ডিভিজুয়ালিটি আমাদের one of the most important, last but not the least, আমাদের ফিফথ আই, লাস্ট আই, ইন্ডিভিজুয়ালিটি। যারা রোমান্টিক তারাই সত্তা, ব্যক্তি সত্তাকে গুরুত্ব দিচ্ছেন। রোমান্টিকরা ব্যক্তির নিজস্ব আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে এসেছেন। ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের একটা ইউনিকনেস থাকে। ডিউরিং দিস টাইম পিরিয়ড, ওমেন্স রাইট, নারী অধিকার প্রতিষ্ঠা হচ্ছে ধীরে ধীরে। নারীরাও যে মানুষ সেটা সমাজের মানুষ মেনে নিচ্ছে।
অ্যাবলিশনিজম, দাস প্রথার বিলুপ্তি ঘটছে। যারা কালো মানুষ, যারা দোজ আর আফ্রিকান, তাদেরকে তো দাস বানিয়ে রাখা হতো। তারাও যে মানুষ, এটা মানুষজন বোঝার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করেছে। ওয়াল্ট হুইটম্যান তার একটা কবিতা সং অফ মাইসেলফ, শুরুতেই উনি বলছেন আই সেলিব্রেট মাইসেলফ। নিজেকে আবিষ্কার করা, নিজের সত্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেয়া, সেলিব্রেশন অফ সেলফ, আপনার ব্যক্তিত্ব, আপনার নিজস্বতা, আপনার ইন্ডিভিজুয়ালিটি, আপনার ইউনিক ইন্ডিভিজুয়ালিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিভিজুয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের ব্যক্তিত্ব অনুযায়ী তার চারপাশের জগৎ। আমরা যে কোনো একটা ঘটনা যদি আপনার সামনে ঘটে, দেখবেন আপনার 10 জন বন্ধু বসে আছেন, 10 জন বন্ধুর মনে একই ঘটনার মানে 10 জনের কাছে 10 রকম হবে। পার্সন টু পার্সন ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে। কেউ হয়তো ঘটনাটাকে পজিটিভলি নেবে, কেউ হয়তো ঘটনা থেকে ট্র্যাজিক কোনো এলিমেন্ট পাবে, কারো হয়তো ঘটনা দেখে হাসি পাবে, কারো হয়তো ঘটনা দেখে বিরক্ত লাগবে, কেউ হয়তো ঘটনাটা দেখবেই না, অন্য তালে থাকবে। ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী মিনিং ভ্যারি করে। মিনিং ভ্যারিস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালিটি। মানুষের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ। রোমান্টিক লিটারেচার মানেই এখানে ইন্ডিভিজুয়ালিটিকে গুরুত্ব দেয়া হবে, ইন্ডিভিজুয়ালিটি গুরুত্ব পাবে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ফোকাস। 5টা আই কি কি ছিল তাহলে রিভাইজ করি। ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি, কল্পনা, আবেগ অনুভূতি, আদর্শবাদ, প্রেরণা, ব্যক্তিত্ব। এই 5টা বৈশিষ্ট্য থাকলে আমরা মোটামুটি রোমান্টিক লিটারেচারকে পেয়ে যাই। আচ্ছা, এখন আমি রিকোয়েস্ট করব আফনান ফাতেমা রুদুসি, আপনি স্লাইডটা একটু পড়বেন। অরিজিনস। Okay, sir. Romanticism began to take root as a movement following the French Revolution. The publication of lyrical ballads by William Wordsworth and Samuel Taylor Coleridge in 1792 is considered the beginning of literary romanticism. Okay. Influenced? In America, romanticism most strongly impacted literature. Writers explored supernatural and Gothic themes. Writers wrote about nature. Transcendentalists believed God was in nature. Unlike Age of Reason, writers like Franklin and Jefferson, who saw God as a divine watchmaker who created the universe and left it to run itself. আচ্ছা, আমাদের শেষে এসে অরিজিনটা আমরা দেখলাম যে এটা আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আরো গুরুত্ব দিয়ে আলোচনা করব। এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকেই কিন্তু রোমান্টিক লিটারেচারের জোয়ারটা আসলো। রোমান্টিক লিটারেচার যে জোয়ার, সেটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের পরে। নেক্সট দুটো লেকচারে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। আমরা লিরিক্যাল ব্যালাড সম্পর্কে জানবো, যেটা পাবলিশ হয় 1792-তে পাবলিশ হলেও এটা 1798-এ মূলত বাজারে আসে, পাঠকরা পড়তে শুরু করে। আর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে যে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, পয়েন্ট করে রাখেন। আমেরিকায়, ব্রিটেনে এবং আমেরিকায় এই রোমান্টিক লিটারেচারের খুব ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুপারন্যাচারাল অ্যান্ড গথিক থিমস। সুপারন্যাচারাল অ্যান্ড গথিক থিমস, যেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিটেইলে আলোচনা করব। অ্যান্ড রাইটার্স রোট অ্যাবাউট নেচার। ট্রান্সেন্ডেন্টালিস্ট, যারা প্রকৃতির মাঝে ঈশ্বরকে খুঁজে পায়। They believe that God is in nature. Nature is around, everything is nature, everything is God. এই যে ট্রান্সেন্ডেন্টাল বিলিভ, এটাও আমরা খুঁজে পাবো। বিশেষ করে নেক্সট ক্লাসে যখন আমরা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজদেরকে নিয়ে স্টাডি করব, তখন আমরা এই বিষয়গুলো ফোকাস করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই মূল আলোচনা থাকুক। এখন আপনারা
যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকে, আজকে আমাদের মূল ফোকাসটা ছিল ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক রাইটিং, রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি এবং রোমান্টিক রাইটিং, রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য আমরা পড়েছি। এখন আপনারা যেটা করবেন, আজকে অবশ্যই স্লাইডটা খুব মন দিয়ে দেখবেন। মন দিয়ে দেখে যদি কোনো পয়েন্টে কনফিউশন কাজ করে, আমি তো রেকর্ডিংটা অ্যাভেলেবল করে দিবই, রেকর্ডিং তো থাকবেই, প্লাস যদি আরেকটু ইজি ওয়েতে যদি ডিসকাশনের প্রয়োজন হয় তাহলে আমরা নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার 4টায় আমরা আবার আলোচনায় বসতে পারি। আমরা এই যখন রিভিউ করব, গত ক্লাসের রিভিউ করব, তখন আপনারা একটু যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। যদি কোনো ডিবেট থাকে, যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো ইনফরমেশনে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। তো আমি অলরেডি স্লাইডটা দিয়ে দিয়েছি, রেকর্ডিংটাও পেয়ে যাবেন। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনগুলো হবে, বিশেষ করে আজকে আমরা বেশ কিছু শর্ট পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এই শর্ট পয়েন্টগুলোর মধ্যে আছে, শুরু থেকেই দেখি, ডেফিনেশন অফ রোমান্টিসিজম। ডেফিনেশনটা দুই লেভেলের ডেফিনেশন, এটা আমরা আলোচনা করেছি কিন্তু। তারপর হিস্ট্রি অফ রোমান্টিসিজমে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা, কি কি কারণে ফ্রেঞ্চ রেভলিউশন হলো, সবগুলো রিজন আপনাকে লিখতে হবে না, হয়তো 3-4টা লিখতে বলবো। তারপর এটাকে বলা হয় নো ট্রু রেভলিউশন, কেন বলা হয়। তারপর কবিদের রিয়াকশন কেমন ছিল, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, তাদের রিয়াকশন কেমন ছিল। তারপর কেন জন লক এবং আইজাক নিউটনের বিরুদ্ধে রোমান্টিকরা কথা বলেছেন। নিওক্লাসিসিজম রোমান্টিসিজমের মধ্যে একটা কন্ট্রাস্টিভ ডিসকাশন, পার্থক্যটা এখানে আছে, কি কি পার্থক্য মূল ফিলোসফিতে। এরপরে একটা ব্রড কোয়েশ্চেন আছে, রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য। আপনারা, আমি স্লাইড দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। যদি কোনো পয়েন্টে আবার ডিসকাশন করতে হয় আমরা নেক্সট ক্লাসে রিভিউ সেকশনে আলোচনা করব। আপনাদের যদি কোনো কথা থাকে, কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আপনি যদি ওই বইয়ের সব সফট কপি আমাদেরকে দিতেন স্যার, তাহলে আমাদের একটু সুবিধা হতো। ও হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দিব আজকের মধ্যে দিয়ে দিব। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন আছে, আর কোনো সমস্যা? আপনাদের যে পিডিএফটা দিয়ে দিব সেটা হচ্ছে আপনারা যখন ল্যাপটপে ওপেন করবেন, যদি ওই অ্যাক্রোবেট পিডিএফ বা ফক্সিট পিডিএফ হয় তাহলে ওই খুব ইজিলি আপনারা পেজগুলো বের করে ফেলতে পারবেন। মানে একটা সাইড ওই টেবিল কন্টেন্ট থাকে, ওটা দিয়ে খুব ইজিলি বের করে দিতে পারবেন। আমি আজকেই আপনাদের সাথে শেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে আজকে তো সময় একটু বেশি হয়ে গেছে, 4-5 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আমি আজকে আসি, নেক্সট ক্লাস মঙ্গলবার 4টায় আবার দেখা হবে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।